নমস্কার, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই কিষাণ বাণীতে এখন আলোচনার বিষয় লিচু চাষ এবং তার ফল সংরক্ষণ সংক্রান্ত। আর এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল চাষি বন্ধু হিসাবে রয়েছেন অসিত গড়াই। তিনি অন্যান্য চাষ করেন এবং পাশাপাশি একটি লিচুর বাগানও করেছেন। তবে তার কাছ থেকেই জানবো যে তিনি কি চাষ করছেন বা করেন। নমস্কার, আমি অসিত গড়াই। আমি সাধারণত বর্ষার ধান চাষ এবং গ্রীষ্মকালীন ধান চাষটা করে থাকি। এর সাথে আমার একটা ছোটো করে একটা লিচু বাগান আছে, যেটা আমার শখের বাগান বললেই চলে আর কি। শখের বাগান অর্থাৎ শখ করেই লিচু চাষ করবেন এমনটাই চিন্তা করেছেন। তারপরেও জানতে চাইবো যে তার এই অন্য রকমের একটা শখ, যেটা সাধারণত আমাদের এই বীরভূম বা বর্ধমান অঞ্চলের চাষিদের মধ্যে এই উৎসাহ দেখা যায় না যে তারা ফলের চাষের দিকে ঝুঁকছেন। তারপরেও অসিতদা ফলের চাষ অর্থাৎ লিচুর চাষ করার কথা চিন্তা করেছেন। আপনি কি কোথাও এরকম বাগান দেখেছিলেন যার ফলে কি আপনি উদ্যোগী হয়েছেন? এটা আমি কমলাকান্তপুর বলে একটা গ্রাম আছে, সেখানে বিরূপদা একটা লিচু উনি বাগান করেন। ওনার কাছ থেকেই দেখেছি এবং সেখান থেকে আমার এই আগ্রহটা এসেছে আর কি, লিচু চাষ করা। এখন আপনার কাছে জানতে চাইবো যে ১ বিঘায় চাষ করেছেন বললেন, ১ বিঘাতে কত পরিমাণ গাছ লাগিয়েছেন? এটা মোটামুটি জমির পরিমাণটা আমার ঠিক নির্দিষ্ট জানা নেই, তবে মোটামুটি আমি এই ১ বিঘা জমিতে লিচু গাছ লাগিয়েছি। যেটা মোটামুটি ১ বিঘা জমিতে ১৩টা মতো লিচু গাছ বসবে, যা দূরত্ব দিতে হবে ১৩ মিটার অন্তর। অর্থাৎ গাছের থেকে গাছের দূরত্ব ১০ থেকে ১৩ মিটার দেওয়া উচিত, তাতে করে গাছটা ভালোভাবে বাড়তে পারবে। এখন আপনার কাছে জানতে চাইবো যে যখন গাছটা বসালেন তখন কীরকম করে বসিয়েছেন সেই বিষয়টা? লিচু গাছ লাগাবার সময় সাধারণত যেটা করতে হয়, যেটা করেছি আমি, সেটা গর্ত করে নিয়েছি প্রথমে ১ মিটার বাই ১ মিটার। সেখানে সার হিসাবে দিয়েছি প্রতি গর্তেতে ১ মুঠো করে হাড় গুঁড়ো সার আর ১ মুঠো করে সরষের খোল, তার সাথে গোবর সার আর কিছু সুপার ফসফেট মাটিতে মিশিয়ে গর্তের মধ্যে দিয়ে সেখানে আমরা গাছ লাগাচ্ছি। আর একটা যেখানে পুরনো লিচু গাছ আছে সেখানকার গাছের গোড়ার কিছু মাটি নিয়েছে, সেই গর্তের মধ্যে মাটিটা দিয়েছি, দিয়ে চারা গাছটা রোপণ করেছি। একটা গাছ বসাতে গেলে খুব স্বাভাবিকভাবেই গর্ত করে সেখানে কিছু সার দেওয়া প্রয়োজন। তবে একটা নতুন শুনলাম যে লিচু গাছ তলার অর্থাৎ যেখানে লিচু গাছ আগে ছিল সেই লিচু গাছের তলার মাটি লিচু গাছ বসানোর সময় আপনি দিয়েছেন। এটা কেন দিলেন? এটা দেওয়ার কারণ হচ্ছে যে নতুন করে লিচু গাছ লাগাতে গেলে সেখানে যে কিছু ব্যাকটেরিয়া থাকে যা লিচু গাছের শেকড়কে বাড়তে দেয় না, সেই জন্য ওই পুরনো লিচু গাছের মাটি নিয়ে এসে সেই নতুন গাছ যেখানে রোপণ করছে সেখানে সেই মাটিটা দেওয়া হয়। এই কারণেই দেওয়া হয় যে ওখানে সেখানে অলরেডি সেই ব্যাকটেরিয়াটা মাটিতে থেকে যায় আর কি, সেই ব্যাকটেরিয়াটা এসে এই নতুন ব্যাকটেরিয়াটাকে দমন করে দেয়, যার জন্য নতুন যে লিচু গাছটা রোপণ করেছি সেই গাছটা বড় হতে বা বৃদ্ধি পেতে সাহায্য করে। গাছের বৃদ্ধির জন্য এই মাটির বিশেষ একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ লিচু গাছ যদি কেউ মনে করছেন যে আমাদের এই অনুষ্ঠান শুনে উৎসাহী হয়ে এই অঞ্চলে লিচু চাষ করবেন, তবে সেক্ষেত্রে কিন্তু খুব যত্ন সহকারে খেয়াল রাখা প্রয়োজন যে কিছুটা পরিমাণ মাটি অন্য লিচু গাছের গোড়া থেকে নিয়ে আসা প্রয়োজন। এই অঞ্চলে কি জাতের লিচু সাধারণত চাষি বন্ধুরা চাষ করে থাকেন এবং আপনি কোন জাতের লিচু চাষ করেছেন? আমি এখানে মুজাফফরপুর, বোম্বাইয়া, এলাচি আর কিছু চায়না, এই ধরনের জাতের আমি লিচু গাছ লাগিয়েছি। অর্থাৎ বিশেষ একটি জাত নয়, বেশ কয়েক ধরনের জাত আপনি একসাথে একটা বাগানে বসিয়েছেন। এইটার কি কোনো বিশেষ গুরুত্ব বা কারণ রয়েছে যে এক জাত না হয়ে বিভিন্ন জাত একসাথে বসানোর? এটা বিশেষ কারণ তো অবশ্যই রয়েছে। একই জাতের যদি আমি লিচু গাছ লাগাই, সেক্ষেত্রে লিচু গাছে যে একই ধরনের ফুল আসে, অর্থাৎ যদি সেই গাছে স্ত্রী ফুল এসে থাকে তাহলে সেই গাছে কিন্তু লিচু ধরার সম্ভাবনা খুব কম থাকে। সেই জন্য পাশাপাশি আমরা অন্য জাতেরও গাছ, যেমন ধরুন বোম্বাই, এই জাতেরও গাছ পাশাপাশি লাগিয়ে থাকি। কারণ একটাই, দুটো গাছ ধরুন পুরুষ ফুল স্ত্রী ফুল দুটো গাছের মধ্যে থাকবে, সেই জন্যে এই গাছের স্ত্রী ফুলটা বা পুরুষ ফুলটা ওই গাছের স্ত্রী ফুলের ওপর বসে সেখানে পরাগ সংযোগ করতে পারে। পরাগ সংযোগ করলে পরে সেক্ষেত্রে লিচুটা ধরে, নাতে ধরবে না।
অর্থাৎ লিচু ধরার জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্ব দেওয়া প্রয়োজন যে একই জাতের লিচু গাছ না বসিয়ে বেশ কয়েকটি জাত একসাথে বসালে, যে কারণ উনি বললেন, খুব পরিষ্কার করেই বললেন যে একটা গাছে এক ধরনের ফুলই আসে, অর্থাৎ পুরুষ ফুল অথবা স্ত্রী ফুল। এখন আপনার কাছে আরেকটা বিষয়ে জানতে চাইবো যে পরিচর্যার জন্য গাছে সারা বছর ধরে আর কি কি করেন? লিচু যখন ধরে, লিচু ধরার পর যখন লিচুটা যখন আস্তে আস্তে বড় হয়, বাড়তে থাকে, তখন কিন্তু একটা সমস্যা হয়, যেটা লিচু ক্র্যাক হয় বা ফেটে যেতে পারে আর কি, এর ফাটে। তো এইগুলোকে দমন করার জন্য আমাদের কিছু জিনিস স্প্রে করতে হয়, যেমন বরিক পাউডার। বরিক পাউডার এটা প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে মিশিয়ে জলে গুলে সেটাকে স্প্রে করতে হবে। বরিক পাউডারের এইটাই একটা উপকারিতা পাওয়া যায় যে লিচু গায়ে যে আঁশটা থাকে সেইটাকে কিন্তু ওটাকে নরম করে রাখে। সেই জন্য লিচু যখন বাড়তে শুরু করে তখন ওই বরিক পাউডার স্প্রে করলে তখন লিচুটা কিন্তু আর ফাটতে পারে না, লিচুটাকে ফাটার থেকে রক্ষা করে। সেই জন্য গাছে স্প্রে করাটা অবশ্যই প্রয়োজন, তাহলে লিচুর ফলনটা ভালো পাওয়া যাবে। এই স্প্রের কথা বললেন, এটা ঠিক কোন সময়ে করলে ভালো? যখন ফল আসছে সেই সময় নাকি অন্য কোনো সময়? লিচু ফল আসার সময় না, ফল যখন অলরেডি ধরেছে, লিচু ধরেছে, লিচুটা ম্যাচুরিটি হবে, হঠাৎ করে বৃষ্টি পেলো, বৃষ্টি জল পেলে কী হয়, মাটি নরম হয়ে গেলে সেই ফলটা হঠাৎ করে বাড়তে থাকে, বড় হয়, তখন সেই সময়ে এই বরিক পাউডারটাকে স্প্রে করতে হয়। এটা তো আপনার কাছে জানলাম যে ফল আসার পরের পরিচর্যার কথা। তার আগে গাছের জন্য আর কি ধরনের পরিচর্যার প্রয়োজন রয়েছে? লিচু গাছে ভালো ফল পেতে লিচু চাষের জন্য যে ব্যাপারে নজর রাখতে হবে, সাধারণত বর্ষার পর আর জল দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত লিচু গাছে ফুল বা মুকুল না আসা পর্যন্ত। সেই সময় জল দিলে কিন্তু নতুন পাতা বা শাখা গজিয়ে যায়, সেই জন্য লিচু গাছে ফুল আসে না। সেই জন্য ওটা নিয়ম হচ্ছে যে বর্ষার পর আর জল দেওয়া যাবে না, যখন মুকুল এসে যাবে তখন গোড়াতে জল দেওয়াটাই এটা হচ্ছে নিয়ম। সেচের একটি গুরুত্বপূর্ণ বিষয় অসিতদার কাছ থেকে জানতে পারলাম। এখন আরেকটা বিষয়ে জানবো, সেটা হচ্ছে যে এই সময়টা একেবারে লিচু ধরার সময়। তো এই সময়ে লিচু ফসল সংগ্রহটা কেমন করে করেন সেই বিষয়টা যদি একটুখানি জানান। লিচু ফলটা আমরা সংগ্রহ করি গাছে, লিচু যখন পেকে যায় সেই পাকা অবস্থায় আমরা পুরো গাছে যে ফলগুলো থাকে লিচু ফলটা, তখন সেটাকে আমরা 1 থেকে 2 দিনের মধ্যে সেগুলোকে লিচু যে যে ডালে ধরে থাকে সেই ডাল সত্য আমরা ভেঙে নিই, ভেঙে নিয়ে এইভাবে আমরা সংগ্রহ করি, লিচুটাকে কালেকশন করি। আর ডালগুলো যদি ভেঙে না নেওয়া যায় তো সেক্ষেত্রে আগামী বছরের লিচুর মুকুল আসার সম্ভাবনা থাকেই না। সেই কারণে লিচুর ডাল ভেঙে লিচুগুলোকে পেরে নিতে হয়। আচ্ছা, আপনার এই উত্তরের সূত্র ধরে আরেকটি প্রশ্ন জানতে চাইছি, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর তো লিচুর ফল আসে কি আসে না এটা অনেকটা নির্ভর করে। তো যে বছর গাছে ফল আসছে না সেই বছর কি ওই ডালগুলো কি আপনারা ভেঙে দেন না ওই অবস্থায় বাড়তে দেন? যে বছরে ফল আসবে না সে বছরেও ডালগুলো ভেঙে দিতে হবে, নাহলে পরে আবার তার পরের বছরে আবার মুকুল আসবে না, ফলও ধরবে না। সেই জন্য নিয়ম আছে প্রতি বছর ডালগুলোকে ভেঙে দেওয়া। আচ্ছা, আর যদিও আপনি প্রথমেই বলেছেন যে আপনি শখের বশে এই চাষ করেছেন, তারপরেও জানতে চাইবো যে খরচ বাদ দিয়ে লাভ কিরকম বুঝছেন? লাভের জন্য মূলত আমি চাষ করি না, এটা আমার প্রথমেই বলেছি যেটা আমার শখের লিচু চাষ, বা আমি লিচু বাগান করেছি। তো একটা গাছ থেকে আমরা সাধারণত 3 থেকে 4 কুইন্টাল হিসাবে আমরা ফলন পেয়ে থাকি একটা লিচু গাছে। খরচা সেই রকমভাবে তো আমরা মোটামুটি অত হিসাব নিকাশ করি না, তো মোটামুটি কিছু লাভ তো পাওয়া যায়। কিছু লাভ পাওয়া যায়। আর এই যে পরবর্তীতে যাতে লাভের অংশ আরও বাড়ে সেই জন্য আপনি যেরকম চিন্তা করছেন যে প্রসেসিং অর্থাৎ প্রক্রিয়াকরণ লিচুর যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি কি জানতে চাইবেন বিশেষজ্ঞ মহাশয়ের কাছ থেকে? আমি বিশেষজ্ঞ মহাশয়ের কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লিচু সংরক্ষণ করা যেতে পারে। ঘরোয়া পদ্ধতিতে আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো যে লিচুর ফল থেকে যে খাবারের কথা বললেন, যে এই ধরনের যে খাবারগুলো আমরা কতদিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবো। অর্থাৎ প্রক্রিয়াকরণের পর সেই খাবারগুলিকে কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব, এবং আরও একটি বিষয় আপনার জানার আছে। কাঁচের বোতলে যে খাবারগুলো আমরা সংগ্রহ করে রাখি, তো সেই কাঁচের বোতলগুলোকে ঘরোয়া উপায়ে কীভাবে জীবাণুমুক্ত করা যায়।
অসিতদের সাথে প্রথমে আমিও আলোচনা সাপেক্ষে বলেছিলাম যে এই অঞ্চলে ফল চাষের পরিমাণ খুবই কম। তারপরেও কিছু উৎসাহী চাষি বন্ধু যারা ফল চাষের জন্য এগিয়ে আসছেন, শুধু ফল বিক্রি করে লভ্যাংশ সেরকম না পাওয়ার জন্য অনেকেই জানতে চান যে কেমন করে এর প্রক্রিয়াকরণটা করবেন। তো আমরা এখন এই পরবর্তী অনুষ্ঠানে শুনবো বিশেষজ্ঞ মহাশয়ের কাছ থেকে এই লিচুর প্রক্রিয়াকরণ কীরকম করে করা সম্ভব। অনেক অনেক ধন্যবাদ অসিতদা আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং যারা আমাদের সঙ্গে অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের এই পর্বে কিষাণবাণী এখানেই শেষ করলাম। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব লিচুর সংরক্ষণ পদ্ধতি এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সঞ্জীব মণ্ডল, অধীক্ষক উদ্যান বিভাগ, বিশ্বভারতী। সঙ্গে রয়েছি বিপ্লব ঘোষ। নমস্কার সঞ্জীব বাবু। নমস্কার। আমরা জানি যে এখন বিভিন্ন ধরনের ফল বাজারে এসে গেছে, আম, লিচু, কাঁঠাল, বিভিন্ন ধরনের ফল বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো আমরা বাজার থেকে কিনে খাচ্ছি। কিন্তু বেশি দিন আমরা লিচু বাজারে পাই না বা আমও পাই না। কিন্তু যদি আমরা সংরক্ষণ করে রাখি, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের এই লিচু বা আম যাই বলুন না কেন আমরা কিন্তু সেগুলো পরে পেতে পারি। তো তার জন্য কিন্তু সংরক্ষণ পদ্ধতিটা অত্যন্ত জরুরি। আমরা জানি যে লিচু পচনশীল ফল হয়, খুব দ্রুত এর স্বাদ এবং আর্দ্রতা যাই বলুন না কেন নষ্ট হয়ে যায়। সুতরাং এই দীর্ঘদিন ধরে তাজা রাখার জন্য কি করা দরকার, কিভাবে সংরক্ষণ করব, বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা জানব। আমি প্রথমেই সঞ্জীববাবুর কাছে জানব যে লিচুর সংরক্ষণ করা কেন দরকার এবং কীভাবে লিচুর সংরক্ষণ করা যেতে পারে। লিচু হচ্ছে এমন একটা ফল যে ফলটা খুব তাড়াতাড়ির মধ্যে গাছ থেকে পাড়ার পর নষ্ট হয়ে যায়, 1 থেকে 2 দিনের মধ্যে। এবং আরও অন্যান্য ফলগুলো, বিশেষ করে আমের সাথে লিচুর একটা পার্থক্য হচ্ছে, আম গাছ থেকে পেড়ে নেওয়ার পরেও কিন্তু পাকার প্রসেসটা চালু থাকে, কিন্তু লিচু গাছ থেকে একবার পাড়ার পরে পাকার প্রসেসটা বন্ধ হয়ে যায়। সেই জন্যই লিচু সম্পূর্ণ পাকার আগে লিচু গাছ থেকে পাড়া হয় না, এবং সেই পাড়াটাও কিন্তু সমস্ত গাছটার লিচু 1 থেকে 2 দিনের মধ্যে পেড়ে নিতে হয়। মানে হলো কি, লিচুটা যে পাকলো, পাকার পরে গাছ থেকে পাড়া হলো, পাড়ার ঠিক 1 থেকে 2 দিনের মধ্যে ফলগুলো নষ্ট হয়ে যাবে। তো সেইটা আটকানোর জন্য আমাদের বিভিন্ন রকম পদ্ধতি আছে। আর আমি আরেকটা জিনিস বলে রাখি যে এই যে পৃথিবীতে যত রকমের ফল আছে এগুলোকে মূলত তাদের দুটো ভাগে ভাগ করা হয়, এই পাকার যে পদ্ধতি সেই অনুযায়ী। তো লিচু হচ্ছে নন ক্লাইমেট্রিক ফ্রুটের মধ্যে পড়ে। একটা হচ্ছে ক্লাইমেট্রিক ফ্রুট, যার মধ্যে আম, কলা এগুলো পড়ে, যেগুলো গাছ থেকে পাড়ার পরেও পাকার প্রসেসটা চালু থাকে। সেই জন্য এই ধরনের ফলগুলো সম্পূর্ণ পাকার আগেই পেড়ে নেওয়া হয়, যাতে পাকার পরে ট্রান্সপোর্টের সময় বা বাড়িতে রাখার সময় যেন ফলগুলো যেন সম্পূর্ণভাবে পাকে। কিন্তু লিচুর ক্ষেত্রে এটা সম্ভব হয় না, কারণ লিচু নন ক্লাইমেট্রিক ফ্রুট। তো সেই জন্য এই সমস্যাটা হয়। আর অন্যান্য ফলগুলোর তুলনায় ওই জন্য লিচুর সংরক্ষণটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ফল পাকার ঠিক 1 থেকে 2 দিনের মধ্যেই ফলগুলো কিন্তু হয় খেয়ে নিতে হবে, নাহলে মানে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো লিচু যেটা জিজ্ঞেস করলেন, লিচুর সংরক্ষণ, যে কোনো ফল সংরক্ষণ দুটোভাবে করা যায়। একটা হচ্ছে সেই ফলগুলো গোটা অবস্থায় যদি রাখা যায়, আর একটা হচ্ছে সেই ফল থেকে অন্য কোনো খাবার যদি তৈরি করে সেই খাবারটাকে রাখা যায়। তো এই যে গোটা অবস্থায় যে রাখা যায়, এই রাখার পদ্ধতিটা কিছুই না, এটা বিভিন্ন ফলের বিভিন্ন রকম পদ্ধতি আছে। যেমন লিচুর ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে এবং আর্দ্রতা বাড়িয়ে যদি সংরক্ষণ করা যায়, মানে লিচুর ক্ষেত্রে 0 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি লিচুকে 85 থেকে 90% রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতায় যদি রাখা যায়, মোটামুটি 8 থেকে 10 সপ্তাহ পর্যন্ত লিচুকে রাখা যেতে পারে গোটা অবস্থায়। আর যদি আমরা এটার থেকে যদি অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরি করি বা যেটাকে আমরা প্রক্রিয়াকরণ বলছি, সেই পদ্ধতিতে লিচুর থেকে যেটা সব থেকে বেশি করা হয় সেটা হচ্ছে লিচুর পাল্প তৈরি করে নেয়। পাল্প বা মানে মাড়িটা তৈরি করা হয়। তো তৈরি করে সেই মাড়িটাকে রাখা যেতে পারে, বা মাড়িটাকে ছেঁকে নিয়ে সেটার থেকে রস তৈরি করে নিয়ে রসটাকে রাখা যেতে পারে, অথবা এই রস থেকে আরও বেশ কয়েকটা খাবার তৈরি করা যায় যেগুলো মানে সংরক্ষণ করে রাখা যায়। তার মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে লিচু স্কোয়াশ, এবং আরেকটা হচ্ছে রেডি টু সার্ভ বলা হয়, যেটাকে সংক্ষেপে RTS বলা হয়। আচ্ছা, আমরা লিচুর সংরক্ষণ কেন করা দরকার এবং বিভিন্নভাবে যে সংরক্ষণ করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং ধাপে ধাপে অনেক কিছু আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে ছিলেন একজন চাষি বন্ধু, ওনারও কিছু প্রশ্ন রয়েছে এবং কিভাবে তিনি সংরক্ষণ করবেন সেগুলো আমরা বিশেষজ্ঞর কাছ থেকে জেনে নেব। চাষি বন্ধুর প্রশ্ন ছিল যে ঘরোয়া পদ্ধতিতে কি এইভাবে সংরক্ষণ করা যেতে পারে,
আরেকটা প্রশ্ন ছিল যে এই ধরনের খাদ্যগুলি কতদিন পর্যন্ত সংরক্ষণ রাখা যেতে পারে? আর 3 নম্বর চাষি বন্ধু প্রশ্ন রেখেছেন যে কাঁচের বোতলগুলি নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে জীবাণুমুক্ত করা যেতে পারে, সময় ধাপে ধাপে আলোচনা করব। প্রথমেই চাষি বন্ধুর প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে ঘরোয়া পদ্ধতিতে কি এইভাবে সংরক্ষণ করা যেতে পারে? হ্যাঁ, প্রথম যে পদ্ধতিটা বললাম যে গোটা ফলটাকে সংরক্ষণ করে রাখা, সেটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করা খুব অসুবিধা আছে, কারণ আমরা যে তাপমাত্রা 0 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মেনটেন করা, এবং তার সাথে আরও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 85 থেকে 90% যে রিলেটিভ হিউমিডিটি মেনটেন করা, এইটা ঘরোয়া পদ্ধতিতে খুব কঠিন হবে আর কি। তো এই জন্য এইটার জন্য যে বিভিন্ন যে স্টোর হাউসগুলো যেগুলো আছে, যেখানে যেমন ধরুন আলু স্টোর করে রাখা হয়, কিন্তু আলু স্টোরে নিয়ে গিয়ে লিচু রাখলে কিন্তু লিচু থাকবে না, কারণ এর আলুর যে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা লিচুর থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে ওই তাপমাত্রা এবং ওই আপেক্ষিক আর্দ্রতাতে যদি লিচুকে সংরক্ষণ করা যায় ওই কোল্ড স্টোরেজে, একমাত্র তবেই কিন্তু গোটা অবস্থায় রাখা যাবে। আর যেটা বললাম দ্বিতীয় পদ্ধতি, যেটা যে প্রক্রিয়াকরণের মাধ্যমে লিচুর থেকে অন্য কোনো খাবার তৈরি করে নিয়ে যদি সংরক্ষণ করা যায়, সেটা অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে করা যাবে। এবং আমি ওইটাই আসছি পরে যে কিভাবে করা যায়, কি 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 লাগে তাতে, সেগুলো আমি পরে আমরা আলোচনা করব অবশ্যই। এবং আপনার কাছে আরেকটি বিষয় রয়েছে যে আপনি যেটা বললেন যে লিচু সংরক্ষণ করা যেতে পারে, বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু এই যে প্রক্রিয়াকরণ একটা পদ্ধতি রয়েছে, সেই বিষয়টাও জানবো যে এই যে প্রক্রিয়াকরণ পদ্ধতিটার মাধ্যমে আমরা লিচু থেকে কোন কোন খাদ্যদ্রব্য তৈরি করা যেতে পারে? হ্যাঁ, একটু আগে যেটা বললাম আমি, লিচুর যে রস বা পাল্পটাকে আমরা বার করে নিই, সেটাকে রাখতে পারি। এছাড়াও ওই রস থেকে আমরা মূলত দুটো খাবার খুব জনপ্রিয় এবং খুব সহজেই করা যায়, একটা হচ্ছে স্কোয়াশ এবং একটা হচ্ছে আরটিএস বা রেডি টু সার্ভ ফ্রুট বেভারেজ যেটাকে বলা হয়। তো এটার কিছুই না, এটা চিনি, জল এবং সাইট্রিক অ্যাসিড এই তিনটে সহযোগে গরম করে একটা সিরাপ তৈরি করা হয়। সিরাপ তৈরি করে নিয়ে লিচুর রসটা তার সাথে মেশানো হয়। আমি পদ্ধতিটা একটু বলে দিচ্ছি, এবং যদি কেউ বাড়িতে করতে চান তাহলে তিনি যদি পরিমাপগুলোও লিখে নেন তাহলে তিনি কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন। প্রথমেই লিচুর যে খোসা ছাড়িয়ে এবং বীজটাকে আলাদা করে আমরা যে ফলের যে পাল্পটা, সেটাকে কোনো মিক্সার গ্রাইন্ডার মেশিনের সাহায্যে বার করে নিলাম। বার করে নিয়ে সেটাকে ছাঁকলাম। ছাঁকার পরে যে রসটা তৈরি হলো সেই রসটা আমরা পরিমাপ করলাম। পরিমাপ করার পর আমি যে এগুলো বলছি, পরিমাপগুলো বলছি, সেগুলো সব 1 লিটার যে লিচুর রস তৈরি হয়েছে সেই অনুযায়ী। 1 লিটার লিচুর রসের জন্য আমরা প্রথমে কি করব, রসটাকে পরিমাপ করে রেখে দিলাম। এরপর 1 লিটার জলের সাথে 1 কেজি 800 গ্রাম চিনি এবং 25 গ্রাম সাইট্রিক অ্যাসিড, এই তিনটেকে একসাথে মিশিয়ে একটা পাত্রে আমরা আস্তে আস্তে গরম করতে শুরু করলাম। যেহেতু 1 লিটার জলের সাথে 1 কেজি 800 চিনি, সেই চিনিটা কিন্তু সহজে গরম না করলে গুলবে না, সেই জন্য আমরা গরম করছি। এবং এই গরম করাটা কিন্তু যখন গরম করব তখন কিন্তু ধীরে ধীরে ওকে কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে নিয়ে হাতা বা খুন্তির সাহায্যে নাড়তে হবে, নইলে কিন্তু তলায় চিনিটা ধরে যাওয়ার ব্যাপার থাকবে। তো আমরা এই তিনটে মিশিয়ে যখন আস্তে আস্তে গরম করতে শুরু করলাম, যেই চিনিটা গলে গেল, চিনিটা গলে যেতেই আমরা কিন্তু ওটাকে গ্যাস থেকে বা আগুন থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর তারপরে এটাকে ছাঁকতে হবে। ছেঁকে নিয়ে তারপর যে আমরা আগে থেকে যে লিচুর রসটা তৈরি করে রেখেছিলাম 1 লিটার, সেটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে একটা রাসায়নিক সংরক্ষক বা কেমিক্যাল প্রিজারভেটিভ দিতে হয়, যেটাকে পটাশিয়াম মেটাবাইসালফাইড বা সংক্ষেপে KMS বলা হয়। এটা খুব অল্প জলে, এই যে পরিমাণটা আমরা স্কোয়াশটা তৈরি করছি, এই স্কোয়াশটার জন্য আমাদের 2.25 গ্রাম পটাশিয়াম মেটাবাইসালফেট বা KMS লাগবে। এটা অল্প জলে গুলে এই স্কোয়াশটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবং এর সাথে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যে এই যে আমরা সিরাপটা তৈরি করলাম চিনি, জল এবং সাইট্রিক অ্যাসিড দিয়ে, এই সিরাপটা যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা লিচুর যে রসটা তৈরি করে রেখে সেটা কিন্তু মেশানো যাবে না। এর কারণ হচ্ছে যে লিচুর যে একটা নির্দিষ্ট গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু এটা কিন্তু উদ্বায়ী একটা পদার্থ। তো আপনারা সবাই জানেন যে কোনো উদ্বায়ী পদার্থের যদি তাপমাত্রা বাড়ানো যায়, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেটার থেকে তার যে গন্ধ সেটা কিন্তু উবে যাবে। সেই জন্য ঠান্ডা না করে কিন্তু এই রসটা মেশাবেন না। এই যে স্কোয়াশটা তৈরি হলো, এরপরে এটাকে কিন্তু একটা জীবাণুমুক্ত কাঁচের বোতলে ফানেলের সাহায্যে ভরতে হবে। ভরার পর মুখটা সিল করলাম, একদম বায়ুনিরুদ্ধভাবে সিল করে আমরা রেখে দিলাম। এটাই হচ্ছে এই স্কোয়াশটার পদ্ধতি। এবং এই যে স্কোয়াশ আমরা যখন খাবো, এই স্কোয়াশের সাথে মোটামুটি 6 থেকে 7 গুণ জল মিশিয়ে তারপর খেতে হবে, নইলে কিন্তু আপনি খেতে পারবেন না। এরপরে আরেকটা যে পদ্ধতি বললাম, যে রেডি টু সার্ভ বা আরটিএস যেটাকে বলা হয়, এটাতে জল মেশানোর দরকার নেই, এটা সরাসরি খাওয়া যায়। আপনারা বাজারে দেখবেন বিভিন্ন ধরনের লিচির যে ড্রিঙ্ক পাওয়া যায়, সেগুলো দেখবেন বোতলের ঢাকা খুলে মানুষ খাচ্ছে। এটাই হচ্ছে আরটিএস বা রেডি টু সার্ভ। এটাই কিছু না, পদ্ধতিটা একদম হুবহু এক, শুধু পরিমাপগুলো আলাদা হবে। যেমন ধরুন আমি 1 লিটার যে স্কোয়াশ করলাম, সেই একই রকমভাবে আমি আরটিএসের জন্য 1 লিটার লিচুর রস নিলাম, তার সাথে 7.7 লিটার জল লাগবে এবং
1 কেজি 250 চিনি লাগবে এবং 28 গ্রাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। বাকি এই যে পরিমাপটা শুধু আলাদা, বাকি পদ্ধতিটা একদম হুবহু এক। এবং এটা তৈরি হওয়ার পরে এটার 2.5 গ্রাম মতো পটাশিয়াম মেটাবাইসালফেট বা কেএমএস দিয়ে তারপরে এটা একসাথে মিশিয়ে নিয়ে আমাকে প্রিজার্ভ করতে হবে। দেখা গেছে কি 1 লিটার যদি আমরা লিচুর রস নিই তাতে 3 লিটার মতো স্কোয়াশ তৈরি হবে এবং প্রায় 9 লিটার মতো আপনার আরটিএস বা রেডি টু সার্ভ তৈরি হয়। একদম ঠিক কথা। এবার চাষি বন্ধু, আরেকটা প্রশ্ন ছিল যে এই যে আপনি বললেন যে এইভাবে যদি সংরক্ষণ করা যেতে পারে তাহলে ভালো, এবং চাষি বন্ধু যেটা প্রশ্ন করেছিলেন যে এই ধরনের যে খাদ্যগুলি কথা আমরা বললাম, তো কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে? খুব ভালো উনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই ধরনের যদি সব ঠিকঠাক থাকে, বোতলগুলো যদি ঠিকঠাকভাবে জীবাণুমুক্ত হয় এবং সব পদ্ধতিটা যদি ঠিকঠাক থাকে, তাহলে মোটামুটি এই স্কোয়াশ বা আরটিএস 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এবং বলে রাখি যে বোতলটা যদি বায়ুনিরোধীভাবে সিল করা থাকে তাহলে এটা কিন্তু আর ফ্রিজে ঢোকানোর দরকার হবে না, এটা কিন্তু ঘরের তাপমাত্রায় 1 বছর থাকবে। কিন্তু ধরুন একটা বোতল থেকে কেউ একটু খুলে অল্প একটু ব্যবহার করলো, তারপরে কিন্তু এটা আর 1 বছর থাকার চান্স খুব একটা থাকে না, তখন এটাকে রেফ্রিজারেট করে বা ফ্রিজের মধ্যে রাখলে ভালো হয়। কিন্তু সিল অবস্থায় থাকলে 1 বছর থাকবে। 1 বছর থাকবে বলেন, কিন্তু যদি আমরা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করি তার জন্য কি কোনো ব্যবস্থা আছে? দীর্ঘ সময়ের জন্য ব্যবস্থা মানে যে কোনো প্রসেস প্রোডাক্ট, মানে বিশেষ করে যেগুলো খাবার জিনিস, সেগুলো নর্মালি 1 বছরের বেশি থাকে না যে কোনো খাবারই। তাতে আমরা টমেটো সস কেচাপ বলুন বা আপনার ফলের কোনো পাল্প বলুন। আর একটা পদ্ধতি আমরা করতে পারি, ধরুন কোনো এক চাষির অনেকগুলো লিচু গাছ আছে, তিনি একসাথে এই পদ্ধতিটা পুরোটা করতে পারছেন না, তো তাকে আমি একটা সাজেশন দিতে পারি যে সে যেভাবে ফলের রসটা তৈরি করা হচ্ছে সেইভাবে রসটা আপনি তৈরি করুন। তৈরি করে রসটাকেই আপনি এইসব কোয়াশ বা আরটিএস না করে সরাসরি রসটাকে বোতলে ভরুন। বোতলে ভরার পরে এটাকে যেটা করতে হবে, বোতলটাকে বায়ুনিরোধীভাবে সিল করার পর আপনাকে বোতলটা ওই 85 থেকে 87 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম জলে 20 থেকে 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে। তারপরে এটা কিন্তু আবার আপনি 1 বছর রাখতে পারবেন এবং তারপর থেকে আপনার যখন সুবিধা হবে তখন আপনি স্কোয়াশ বা আরটিএস তৈরি করে নিতে পারবেন। আরেকটা যেটা চাষি বন্ধুর প্রশ্ন ছিল, যে আমরা একটু আগে আলোচনা করলাম যে কাঁচের বোতলগুলি নিয়ে বললাম, তো ওনার প্রশ্ন রয়েছে যে কাঁচের বোতলগুলি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে জীবাণুমুক্ত করা যায়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। কারণ এই কাঁচের মানে আপনি যে পদ্ধতিটা যে আমি বললাম, এই পদ্ধতিটা মোটামুটি সবাই জীবাণুমুক্ত পদ্ধতিতেই করতে পারবেন, কিন্তু মূলত সমস্যাটা হচ্ছে সংরক্ষণের ক্ষেত্রে বোতলগুলো যদি ঠিকঠাকভাবে জীবাণুমুক্ত না করা যায়। তো জীবাণুমুক্ত করার যেগুলো আপনার মানে কারখানাতে করি তার জন্য বিভিন্ন ধরনের মেশিন আছে। তো আমি একদম ঘরোয়া পদ্ধতিটা বলছি। এগুলো কিছুই না, যে কটা কাঁচের বোতল আপনার লাগবে সেই বোতলগুলোকে আপনাকে গরম জলে ফোটাতে হবে 20 থেকে 30 মিনিট। এবারে এই যে ফোটানোটার কিন্তু একটু পদ্ধতি না জানলে কিন্তু কাঁচের বোতল, যেহেতু কাঁচ, খুব সহজেই কিন্তু ভেঙে যাবে। এটা করতে হয় কি, একটা বড় পাত্রে আপনি জল নিলেন, জল নিয়ে যে কটা কাঁচের বোতল আপনার লাগবে সেই অনুযায়ী পাত্রটা ঠিক করবেন, দিয়ে বোতলগুলোকে সম্পূর্ণ জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ডুবিয়ে দেওয়ার পরে তারপর আপনাকে একে আস্তে আস্তে গরম করতে হবে। যেই গরম হয়ে ওটা ফুটতে শুরু করবে, ফুটতে শুরু করার থেকে অন্তত 20 মিনিট একে ফোটাতে হবে। ফোটানোর পরে ওই গরম জলের মধ্যেই কিন্তু বোতলগুলোকে ছেড়ে রেখে দিন, ওরা ওইখানেই ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর তারপর বোতলগুলোকে আপনি বার করে নিন, জল থেকে বার করে নিয়ে এটাকে শুকিয়ে তার মধ্যে আপনি রাখবেন। এবার দুটো জিনিস আমি বলি, যে এটা যদি গরম জলের মধ্যে বোতলটা মানে একটা একটা করে ছাড়তে শুরু করেন, বোতলগুলো কিন্তু সব কটা ফাটবে, কারণ বোতলগুলো আছে আপনার ঠান্ডা অবস্থায়, গরম জলে দিলেই ফাটবে। 2 নম্বর হচ্ছে জল ফুটতে ফুটতে অনেক সময় হয় এটা, ধরুন আপনি ঠিক পরিমাণটা বুঝতে পারেননি যে জলটা ফুটে কমে গেছে, বোতলের অর্ধেকটা হয়তো বাইরে বেরিয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু জল যদি ওইখানে যোগ করতে হয়, দুটো পদ্ধতি। একটা হচ্ছে জলটাকে গরম করে নিয়ে আপনি ওর সাথে মেশালেন, অথবা ঠান্ডা জলই দেওয়া যাবে, কিন্তু সেই ঠান্ডা জল যেন কোনোভাবেই বোতলের উপরে না পড়ে। ওই ঠান্ডা জল যদি দেন তাহলে কিন্তু সেটা জলের উপরে দিলে কোনো অসুবিধা নেই। এতক্ষণ ধরে আমরা লিচুর সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আমরা আগেই বলেছি যে লিচু পচনশীল হওয়ায় খুব দ্রুত এর স্বাদ এবং আর্দ্রতা নষ্ট হয়ে যায়, তাই দীর্ঘদিন তাজা রাখার জন্য আমরা কিভাবে সংরক্ষণ করব সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সঞ্জীব মণ্ডল, অধীক্ষক উদ্যান বিভাগ, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।